This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজ প্রতিদিন যা যা ঘটনা ঘটছে তাতে একটাই কথা বলা যায়, এ রাজ্যে মানুষের জীবনের দাম বড়ই সস্তা হয়ে উঠেছে। কেন বলছি, বলতে বাধ্য হচ্ছি। আসলে হাসপাতালে ভর্তি হলেই বেশিরভাগ মানুষকে আগে স্যালাইন দেওয়া হয়, সেই স্যালাইনেও খুঁত। নিম্নমানের স্যালাইন দেওয়ায় এক প্রসূতির মৃত্যু হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 4 প্রসূতি। যে অভিযোগ উঠেছে তাতে শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলার মানুষ আঁতকে উঠছে। জেলায় জেলায় হাসপাতালে হাসপাতালে কত প্রসূতি ভর্তি বলুন তো। আর স্যালাইন তো সবাইকেই কম বেশি দিতে হয়, মানে আপনাকে আমাকে। সন্তানের জন্ম হয়েছে, বাড়িতে উৎসব, কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বদলে গেল বিষাদে। সদ্যজাতকে রেখে মৃত্যু মায়ের, 5 বছরের আরো একটি সন্তান বাড়িতে, এক লহমায় মাতৃহারা 2 খুদে। ডেলিভারি ছিল গো, যাই তো কিছু করতে হবে। মেয়েটা যে চলে গেল আমার, আমাকে মেয়েটা ফিরে দিবে। আমরা ন্যায্য বিচার চাই। এভাবে আমাদের পেশেন্টটাকে মেরে দিলে দুধের শিশুগুলোকে আমরা মানুষ করবো কি করে? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে কেশপুরের প্রসূতি মামনি দাসের মৃত্যুকে ঘিরে শোরগোল গোটা বাংলায়। বৃহস্পতিবার স্যালাইন দেওয়ার পরেই প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন মাতৃমা বিভাগে ভর্তি আরও 4 প্রসূতি। শুক্রবার সকালে ভেন্টিলেশনে মৃত্যু হয় মামনি দাসের। কি আমার মনে হচ্ছে পেচ্ছাপটা কেন হয়নি, সিজার করার পর কেন পেচ্ছাপ হয়নি। অপারেশনের পরে পুরো আপনার মানে পেচ্ছাপ বন্ধ, ব্লিডিং হচ্ছে, ফুলে গেছে। মৃত প্রসূতির পরিবারের কাঠগড়ায় হাসপাতাল থেকে দেওয়া স্যালাইন। পুরো ভুল চিকিৎসায় আমাদের পেশেন্টটা মারা গেল। স্যালাইন দেওয়ার পরে মানে স্যালাইনটা ডেট ফেলছিল, আমরা যতদূর শুনেছি স্যালাইনটা থেকেই যত কিছু অসুবিধাগুলো হয়েছে, স্যালাইন থেকেই হয়েছে। স্যালাইনটা ডেট কাটা স্যালাইন ছিল। বছর 20-র মামনি দাস, কারো ঘরের মেয়ে, কারো ঘরের বৌমা। হঠাৎই সব এলোমেলো। কেন এমন হয়ে গেল? হন্যে হয়ে হাসপাতালের দৌড়ে দৌড়ে ছুটেছে পরিবার। মিলেছে হাস্যকর উত্তর। যখন ওখানে বললাম যে স্যালাইনের এরকম আমরা শুনছি না বলে, আর আমরা আমাদের কি বাড়ির স্যালাইন যে আমরা জেনে হচ্ছে বসে আছি। বুঝতে পারবো বাবু একটাই কথা বলেছিলেন যে স্যালাইনে আমাদের গন্ডগোল হয়েছে, ওই জন্যই এরকম অবস্থা হয়েছে, খুলে দেওয়া হয়ে গেছে। একটা ভুলের জন্য আপনার বাড়ি বৌমা চলে যাবে, কিসের জন্য ভুল হবে সেটা? কি কারণে ভুল হবে আমরা ওটা জানতে চাই। ওরা বলছে না, আমরাকে সরকার যেটা পাঠাচ্ছে আমরা তোমরাকে খালি দিনে, এটা পুরো হসপিটালটা চলছে। পুরো হাসপাতালে একই স্যালাইন, তার ঠেলায় গুরুতর অসুস্থ আরও 4 প্রসূতি ভর্তি ভেন্টিলেশনে। সঙ্গে 5খানা রোগীর কি করে একই প্রবলেম হতে পারে? একই প্রবলেম 5খানা রোগীর কি করে হতে পারে? একটা পেশেন্টের অসুবিধা হবে তো হয়, বাকি সবার কি করে হয়? একসঙ্গে 7টা পেশেন্ট কি করে হয়? মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষর কাছে উত্তর খুঁজতে গিয়েছিল TV9 বাংলা। We are now trying our best to revive the patients. সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। MSVP স্যারও আছে আমার সাথে, হ্যাঁ MSVP স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। বিপর্যয় ঘটে যাওয়ার পর কাজ করার কথা মনে পড়লো। এতদিনে কাজটা করলে 2 খুদেকে মাহারা হতে হতো কি? দিনের শেষে খামতি মেনেছে হাসপাতাল। স্বাস্থ্য ভবনকে দেওয়া রিপোর্টে মেদিনীপুরের মেডিকেলের স্বীকারোক্তি, নিম্নমানের স্যালাইনের কারণেই মৃত্যু প্রসূতির। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে সেন্ট্রাল ল্যাবে। সংশ্লিষ্ট সংস্থার সব স্যালাইনে নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য দপ্তরের। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে। প্রিলিমিনারি রিপোর্ট আমি স্বাস্থ্য দপ্তরে পাঠাচ্ছি। তো ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। ঘুম ভাঙতে দেরি হয়ে গেল না? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। কি শুনলেন? ভেন্টিলেশনে রয়েছেন আরও 4 প্রসূতি, যারা সদ্য মা হয়েছেন। কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে, কিন্তু পরিবারের খুশি তো একেবারে উধাও। ভয়ে ভয়ে মুহূর্ত কাটাচ্ছেন তারা। কেশপুরের মামনির মতো আরও কেউ চলে যাবে না তো? প্রশ্নটা সকলের। এরকম ধরনের ঘটনা ঘটবে একটা জেলা হাসপাতালে, এরকম ধরনের ঘটনা ঘটতে পারে? আজকে আমার হয়েছে, কালকে অন্য লোকের হবে। যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতালের ICU বা ভেন্টিলেশনে ভর্তি রয়েছেন, তাদের পরিবারের ঠিক কী অবস্থা?
সেটা জানার জন্যই আমরা ভেতরে ঢুকেছিলাম, কথা বললাম অসুস্থ পরিবারের লোকজনদের সাথে। কখন কি হয় এই আশঙ্কাতেই তারা প্রমাদ গুনছেন। কি কোনো ঘন্টা দেখ সুস্থ হচ্ছে, তারপরে আবার অটোমেটিক পেট ফুলে যাচ্ছে, ইউরিন এখনো হচ্ছে না। একবার ডায়ালিসিস করার পরে ইউরিন কিছু হয়েছিল রাত্রিবেলা, তারপরে আবার বলতে যেটা কালকে যেটা খুব সিরিয়াস হয়ে গেল, সেটা একটু হালকা চাইতে পাচ্ছে এই হচ্ছে কথা। সাথে না কারো হয়নি। ডাক্তার ঘর নিয়ে আসে কি রোগীকে সুস্থ করার জন্য, এই ডাক্তার ওকে না নিয়ে এসে পেশেন্টকে তো ঘরে রেখে দেয় ঢের ভালো, আমরা চোখের সামনেই মারা যাবে। তো এখানকে নিয়ে এসে লাভটা কি হচ্ছে বলুন? এর আগেও তো মানুষ সিজার করেছি, কিন্তু এইরকম হয়নি। তো ভালো মানুষের সাজে সিজার করার জন্য নিয়ে এলাম, বাচ্চা তুলে নিলে ভালো হয়ে যাবে। এই বাচ্চা তুলতে যে এরকম বাড়াবাড়ি করে নিয়ে ডাক্তার নিম্নমানের স্যালাইনে প্রসূতি মৃত্যু। কেন নিম্নমানের? কি করছিল স্বাস্থ্য দপ্তর? আমরা একটি পুরনো নির্দেশিকা খুঁজে পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে অভিযুক্ত সংস্থার স্যালাইন উৎপাদন করারই তো কথা নয়। তাহলে সেই সংস্থার স্যালাইন মেদিনীপুর মেডিকেলে পৌঁছলো কিভাবে? এই গাফিলতির দায় কার? বাচ্চাটা ভালো আছে, তোর মায়েরই অসুবিধা। 9 নভেম্বর 2024 কর্ণাটকের বল্লারি জেলায় 4 প্রসূতির মৃত্যু হয়। স্যালাইনে খুঁত খুঁজে পেয়ে উৎপাদনকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। ওই সংস্থার স্যালাইন বাংলার হাসপাতালেও সাপ্লাই হয়। দেরিতে হলেও ডিসেম্বরে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর। বছর শেষে অভিযুক্ত ওই সংস্থার কারখানায় উৎপাদন বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। জানুয়ারিতে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে বিজ্ঞপ্তি আকারে তা জানানোও হয়। এই সেই নির্দেশিকা। প্রশ্ন উঠছে, তাহলে ওই সংস্থার তৈরি নিম্নমানের স্যালাইন মেদিনীপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলো কি করে? এই পরিণতির জন্য দায়ী বিতর্কিত সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট স্যালাইন। আর এখানেই স্বাস্থ্য ভবনের ভূমিকা আতশ কাচের তলায়। স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল চিকিৎসকদের। এই যে নিম্নমানের ওষুধ, এই ওষুধের জন্য আমার সহনাগরিকের মৃত্যু ঘটছে জানার পরেও সেটা নিয়ে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দেখলাম না। প্রশাসন কোনো সদর্থক ভূমিকা নিলেন না। যা হচ্ছে একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আরজি করের খুনটা যেমন আমরা বলছি প্রাতিষ্ঠানিক খুন, এই দুর্নীতিটা কিন্তু আর এখন কোনো একক বিচ্ছিন্ন একটা সংস্থা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ধরেই নেওয়া হচ্ছে যে এখানে সরকারি হাসপাতালগুলিতে এই ধরনের ব্যবস্থা কায়েম হবে, নিম্নমানের ওষুধ, নিম্নমানের সরঞ্জাম। যে কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য মিশনের খাতে, জাতীয় স্বাস্থ্য মিশন খাতে রাজ্য সরকারকে দিচ্ছে, এটা কোথায় যাচ্ছে? ওই মেডিকেল সার্ভিস কর্পোরেশনের নামে কোনো কাটমানি খদ্দের পকেটে চলে যাচ্ছে। নিশ্চিত করে এটা সেনসিটিভ ইস্যু, প্রশাসন নিশ্চয়ই নজরে এসেছে, প্রশাসন দেখবে এবং যাতে এই ধরনের রিপিটেশন না হয়। এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, যাতে এটা রিপিটেশন না হয় সেটা নিশ্চয়ই দেখবে। কি বলছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম? ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, রিপোর্টগুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে এটা। তো ওদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করতে আপনারা নির্দেশ দিয়েছিলেন? অবভিয়াসলি ইনভেস্টিগেশন চলছে, তার মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে সেজন্যই করা হয়েছে। তদন্ত না হয় হবে, কড়া শাস্তি হবে কি? 2 খুদে মাতৃহারা হলো, এর ক্ষতিপূরণ হয় কি? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সকাল থেকে মেদিনীপুর মেডিকেলে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি। হাজারো অভিযোগ প্রসূতির পরিবারের। অন্য প্রসূতিদের পরিজনরাও কথা বলেছেন, তাদেরও তো অভিযোগ বিস্তর। শুনুন। আমার পেশেন্টকে বলেছে যে আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন। যদি পেশেন্টকে এই কথা বলে, পেশেন্ট হুতাশে মরবে না বাঁচবে। সবার কাছে টাকা নিচ্ছে এখানে। আমরা তো জানি এখানে বিনা পয়সা চিকিৎসা হয়, যতজন স্টাফ আছে সবাই নিচ্ছে। 2100 টাকা নেবে আগে, তারপরে যদি লিফটে উঠানো হয় তার জন্য 200, ধাইমা যদি গা হাত পুছে তার জন্য 200 টাকা। কি এখানে গাছে বলে? আর আমি একটা গাই গরু বিক্রি করে 7000 টাকা এনেছি, 3000 টাকা এখানে আয়ারা নিয়ে নিল, তাহলে আমি পেশেন্টকে ওষুধ খাওয়াবো কি আর পেশেন্টকে বাঁচিয়ে নিয়ে যাব কি করে? অপারেশনটা করেছে সেখানে কোনো ভালো প্রফেসর ডাক্তার থাকে না, জুনিয়ররাই করেছে। ডাক্তারগুলো কোথায়? তারা কি ব্যক্তিগতভাবে চেম্বার খুলে টাকা ইনকাম করছে?